অভিজিৎদা, মনে হচ্ছে একটা কিছু পেয়েছি যেটা তোমার হয়তো ভালো লাগবে, চলো একসাথে কিছু করা যায়। যে কোনো শিল্প বা যে কোনো শিল্পকর্ম, সেটা যখন একটা গুণমানের ওপরে যায় তখন তার কদর পায়। সত্যি বলতে যেদিনকে আমি অ্যাকচুয়ালি বিলিভ করেছি যে আমি পারবো, সেটা হচ্ছে আমাদের যেদিনকে ফার্স্ট শট হয়েছিল। এমন একজন সঙ্গী আছে যে আমার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আমার সাথে থাকবে এবং ভুল ঠিকগুলো আমাকে ধরিয়ে দেবে। আমি তো শুধু চেয়েছিলাম তোমাকে, তুমি তো সেটাই দিতে পারোনি আমাকে, ফেলিয়ার দীপঙ্কর। আমরা প্রত্যেকেই চাই জীবনে এক না একদিন প্রত্যাবর্তন করতে, নিজের শেকড়ের কাছে ফিরে যেতে। তেমনই বার্তা নিয়ে শ্রীকৃষ্ণ বলতে পারেন, তিনি সমর্পণকে দায়িত্ব দিয়ে দিলেন সব কিছুর সমাধান করবার জন্য। কেননা কৃষ্ণের অপর নাম অভিজিৎ। প্রথমে অভিজিৎদা আপনার কাছে আসি। এই ভাবনাটা কবে এলো যে বাংলা সিনেমা যখন একেবারে টাল মাটাল কন্ডিশন, সেই সময় এই সিনেমার ইন্ডাস্ট্রিতে কষ্টার্জিত অর্থ এখানে ব্যয় করতে চাইলেন? আমার প্রতিটা কাজের মধ্যে একটা সামাজিক দিক আছে, একটা সমাজের একটা সোশ্যাল আপলিফমেন্ট আছে। তো এইটাও এমন একটা মাধ্যম, যে মাধ্যমের মধ্য দিয়ে একটা হিউজ ইম্প্যাক্ট ক্রিয়েট করা যায় সোসাইটিতে, একটা হিউজ সোশ্যাল আপলিফমেন্ট করা যায়। তো সেই কারণে একদম সমর্পণের কথায় আমরা রাজি হয়ে যাই আমি, এবং আমরা বসা শুরু করি অনেক বিনিদ্র রাত, তারপরে এই ছবি। এই বিষয়ে তো আপনি যখন প্রথম চয়ন করেছিলেন বা লেখা চলছিল, সেই সময় থেকেই কি অভিজিৎদা জানতেন? ব্যাপারটা প্রথম শুরু হয় যখন আমি আমার ফ্যামিলিকে নিয়ে বিদেশে ঘুরতে গেছিলাম, এবং সেখানে গিয়ে আমার ওয়াইফকে দেখে, কারণ আমাদের মেয়ে 4 বছর বয়স, তাকে একটা ভালো স্কুলে আমরা ভর্তি করছি, তাকে পড়াতে হবে, এবং তার সাথে তার পিয়ার প্রেশার, তার সব কিছু দেখে আমার ওয়াইফ প্রচণ্ড বরিড। সো সেটা নিয়ে আমি পুরো ওই ট্রিপটার মধ্যে দিয়ে আমি ভাবি যে কেন এটা হচ্ছে। তো হতে হতে আমার মনে হয় যে আমি উত্তরটা পাই যে কোথাও গিয়ে একটা চিন্তার জায়গা মেন আসছে, যে আমার ওয়াইফ হয়তো ভাবছে যে আমরা সময় দিতে পারবো না আমাদের গুরুত্বগুলোকে। তো সেখান দিয়ে তখন আমার মাথায় একটা গল্প আসে। তো সেই গল্পটা নিয়ে প্রথম একটা যেটা হয়, ফার্স্ট একটা গল্পের একটা ড্রাফট, সেটা নিয়ে আমি কলকাতায় ফিরি, এবং ফিরে এসে তৎক্ষণাৎ আমি অভিজিৎদাকে ফোন করি যে অভিজিৎদা, মনে হচ্ছে একটা কিছু পেয়েছি যেটা তোমার হয়তো ভালো লাগবে, চলো একসাথে কিছু করা যাক। এবং সেখানে বসে আমরা গল্পটা প্রথম পড়ি। তো তারপর যখন গল্পটা নিয়ে সমর্পণ এটা করলে কেমন হয়, সমর্পণ ওটা করলে কেমন হয়, তো এমনি করতে তো অনেক রাত্রি, যেটা বললো অভিজিৎদা, আমি অভিজিৎদা মিলে এইটা করলে কেমন হয়, ওইটা করলে কেমন হয়। এবং আমার কাছে এবং অভিজিৎদার কাছে আমরা উই আর ভেরি ওপেন ফর এনি গুড থিং, এটা মানে আমি একদম অন ক্যামেরা বলছি। ইভেন মানে যে কোনো রাইটার, যে কোনো ডিরেক্টর অভিজিৎদাকে যে কোনো টাইমে অ্যাপ্রোচ করতে পারে, বাট দেয়ার মানে এজেন্ডা এবং তাদের ভেতর যে সত্তাটা, দ্যাট শুড বি ভেরি অনেস্ট। তা নাহলে এই লোকটার সাথে পারা যাবে না, ঠিক আছে? কারণ ডিসঅনেস্টির কোনো জায়গা নেই, সেটা যেমন ওনার মধ্যেও নেই এবং আমার মধ্যেও নেই, এবং তার জন্যই আমাদের মেলবন্ধনটা এতটা সুন্দর হতে পেরেছে। এবং সেখান থেকে বিনীত রাত্রি জাগার পর আমি বলি যে এইবার তো তাহলে তুমি যতটা গল্পের মধ্যে ঢুকছো, তোমাকে তো SWতে তোমার নাম দেবো আমি। SW আমার কী আছে, কী মানে আমি কি, আমি না 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 তোমায় করতে হবে বলে তখন SWA করা হয় আমি, অভিজিৎদা এবং অনির্বাণের নামে। এবং তারপর আমরা সেইভাবে আমরা কাজটা শুরু করি, এবং কাজটা একটা বিশাল একটা ভাবা হয়েছিল, বলা যেতে পারে যদি 100 দিয়ে কাজটা যখন শেষ হয় তখন সেটা গিয়ে দাঁড়ায় প্রায় 500 কিংবা 700। কারণ প্রতিটা মুহূর্তে অভিজিৎদা কখনোই কোনো কম্প্রোমাইজ করতে চাননি, এবং আমিও সেই মানে ওই পালে হাওয়াটা পেয়ে আমারও খুব ভালো লেগেছিলো। তাহলে হচ্ছে যখন এটা জমিয়ে কিছু করি, একটা সুযোগ, মানুষ তো সুযোগ পায় না, এবার আমি যখন সুযোগ পাচ্ছি তাহলে সেটা প্রপার গুড ইউটিলাইজেশন করবো। করতে করতে আমরা চলে যাই শুটিংয়ের আগে পর্যন্ত আমি প্রচণ্ড প্রোডাকশান, কারণ যেহেতু অভিজিৎদার প্রথমবার প্রোডাকশান, অতটা নলেজ নেই। প্রথম ফার্স্ট ডে, সেকেন্ড ডে আমি দেখি লোকটা কন্টিনিউয়াসলি, একদিন আমার মনে আছে যে একদিন ক্রিয়েটিভ জায়গা দিয়ে একবার মনে আমার মনিটরের পাশে বসেছিলেন, তারপর আমি লোকটা দেখতেই পাইনি, লোকটা গেল কোথায়। সেকেন্ড ডের পর আমি দেখেছি লোকটা পুরো প্রোডাকশানটা 2 দিনের মধ্যে কোপ আপ করে নিয়েছে,
পুরোটা বুঝে গেছে, ঠিক আছে। এবং দুদিনের রাত্রে আমাকে এসে বলে, সমর্পণ তুমি যেমন করছো ঠিক যেভাবে করছো এগিয়ে যাও, তোমার দাদা আছে, তোমার দাদা সামনে নেবে, প্রোডাকশন তুমি কিছু ভেবো না, তুমি খালি তোমার ক্রিয়েটিভটা দাও। এবং সেখান থেকে আজকের এই প্রত্যাবর্তন। সময় বেশি নেওয়ার প্রশ্ন নেই, যেটা প্রশ্ন আছে সেটা এই ছবির মূল আকর্ষণ বা এই গল্পের মূল যে ভিত্তি তার কাছে যাব। বিরাট বড় আকারের মানুষ মিষ্টু, চরিত্রের নাম যারা সিনেমা দেখেছেন বা টিজার ট্রেলারটা দেখেছেন তারা বুঝে গেছেন, দিশা। তবে তার দিশা কোন দিকে যাচ্ছে সেটা আগে মানে বোঝার চেষ্টা করব আপনাদের জন্য। মিষ্টু, প্রথমে বলো, কোনো দিন বাবা বা মাকে জড়িয়ে ধরে বলেছো আমি তোমাদের খুব ভালোবাসি? প্রত্যেক দিন বলি। বাহ। আমার মা বাবার সাথে রিলেশনটা এতটাই ভালো, আমি প্রত্যেক দিন দিয়ে মানে যখন আমার বাবা রাত্রেবেলা বাড়ি ফেরে, উই হ্যাভ দিস 30 minutes to 1 hour কা ফ্যামিলি টাইম। আর রাত্রেবেলা শোয়ার আগে প্রত্যেক দিন আমি আমার পেরেন্টসকে হাক করে তারপরে ঘুমাতে যাই, যে আই লাভ ইউ মাম্মা পাপা, গুড নাইট। বাহ। এবার প্রশ্ন হচ্ছে, বাবা প্রডিউসার, সেই জায়গাটা বাদ দিচ্ছি, তোমাকে অডিশন দিতে হয়েছে দস্তুর মতো। শুধু অডিশন বললে ভুল হবে, অডিশন শুধু নয়, অডিশনের সাথে প্রচুর পরীক্ষা দিতে হয়েছে, প্রচুর বকা ঝকা, বাড়িতে বাবা অনেক অত্যাচার করেছে, আমার কাছে সব খবর আছে। তখন তো মানে দুটো বাবার প্রশ্ন এসে গেছে। এবার সেটাই সুবিধা হয়েছে, তখন এই সিনেমার বাবা ওর বায়োলজিক্যাল ফাদারকে অলওয়েজ বলেছে যে তুমি একটু ছাড়ো না, তুমি একটু ছাড়ো, তুমি আমার ওপর দাও। এবং তখন আমাকে মানে আমার প্রডিউসার আমাকে বলছে যে দেখো আমি তোমার উপর কিন্তু দিচ্ছি, পরে কিন্তু কিছু হলে আমি কিন্তু বুঝে নেবো। আমিও ভাবছি পরে কিন্তু বুঝে নেবো, মানে প্রডিউসার বলে যদি বলে বুঝে নেবো তাহলে তো ব্যাপারটা চাপের। কারণ তার সর্বদা একটা জিনিস মনে হয়েছে যে তার মেয়েকে নেওয়া, এবং না আমারও মনে হয়েছে যে যেটা সাধারণ খুব নর্মাল কিছু কোট আনকোট বলা হয় যে নেপোটিজম, আসল হলো মেরিট। ওর মধ্যে মেরিট ছিল এবং সে প্রুভড ইট, এবং সেটা আমরা বলছি না, সেটা অডিয়েন্স বলছে। তো এর থেকে বুঝতে পারা যায় যখন সবাই জনতা জনার্দন যখন তাকে মেনে নিয়েছেন। এবার মিষ্টু, আর একবার যেটা সব থেকে বড় প্রশ্ন, এই দুই বাবার গণ্ডগোলের মধ্যে তুমি তো একটা সময় পড়েছিলে, কিন্তু কোন দিন তোমার আত্মবিশ্বাসটা একেবারে চরমে পৌঁছে গেল যে না আমি পারবো? সত্যি বলতে যেদিনকে আমি অ্যাকচুয়ালি বিলিভ করেছি যে আমি পারবো, সেটা হচ্ছে আমাদের যেদিনকে ফার্স্ট শট হয়েছিল। তার আগে আমি খুব ভয়, মানে তার সেই সকালবেলা যখন আমি মেকআপ করতে বসছি তখন অবধি আমার খুব ভয় ছিল, কিন্তু আর আমার মানে প্রচণ্ড আমি নার্ভাস ছিলাম যে কী হবে। কিন্তু সমর্পণ আঙ্কেল আমাকে এত এনকারেজ করেছিল, মানে আমার বাবা আমাকে এত ভয় পাইয়ে দিয়েছিল না, পুরো টাইমটা আমি তো ভাবছি যে আমি কী করব। আর সেদিকে সমর্পণ আঙ্কেল আমাকে বিশাল এনকারেজ করেছিল। কিন্তু তারপরেও ফার্স্ট টাইম আমি স্ক্রিন মানে ক্যামেরার সামনে আসছি, একটা ভয় তো ছিল। সেই ভয়টা আমার কেটেছিল যেদিনকে আমাদের ফার্স্ট শট হয়েছিল। সেদিন আমি খুব ভোর ছটায় ওটা কোন পাহাড়ে একটা হয়েছিল তোর কিছু একটা মোড় নাম ছিল ওটা, হ্যাঁ একটা হিল, রাঙামোড়ে হয়েছিল, অযোধ্যা পাহাড়ে রাঙামোড়, হ্যাঁ ওখানে হয়েছিল, খুব সুন্দর জায়গায়। অ্যান্ড তারপরে ওদিনকে আমার জাস্ট ভয়টা কেটে গেল। ক্যামেরার সামনে না আসলেও দর্শকের সামনে তো বহুবার এসছো, তোমার নৃত্যশৈলী দেখে বোঝা যায়। 13 বছর ও স্টেজের অভিনেতা, এবার সেখান থেকে তো আবার পর্দা, লেন্সিং, এবার ওগুলো তো টেকনিক্যালিটিস ব্যাপার। এবার টেকনিক্যালিটিস যদি একবার যে কোনো মানুষ শিখে যায় এবং তার যদি শেখার কোপ করে নেওয়ার যদি তার ইন্টেলিজেন্সটা থাকে তাহলে তো হয়ে যাবে একদম। এবং শি ইজ সো মাচ ইন্টেলিজেন্ট। এবং আমার আজকে ওকে বলতে খুব ভালো লাগছে যে আমি অনেক জায়গায় মানে আমি ফিল করি, যেটা আমি ওকে মানে আমার যখন প্রথম আমি যখন ওকে স্ক্রিপ্টটা দিয়ে আমি লিখেছিলাম যে তুই আমার বড় মেয়ে। তুমি তো এই সময় মনে হয় যে সময়টার মধ্যে দিয়ে গেছো, সেই সময় শুনেছি তোমার এমনি পড়াশুনোর একটা চূড়ান্ত মাত্রার সময় ছিল, সেটা যদি একটু দর্শকদের সঙ্গে শেয়ার করো। আমি একটা জিনিসে বিলিভ করি যে যখন তুমি যেটা করছো ওটা একদম মন দিয়ে করো। তো যেই টাইমটা আমার শ্যুটিং চলছিল বা আমি অ্যাক্টিং রিলেটেড যে ওয়ার্কশপ মানে যাই চলছিল আমার, তখন আমি পড়াশোনা একদমই করিনি। কারণ তখন আমার পুরো ফোকাসটাই ছিল আমার স্ক্রিপ্টের উপরে, আমি কীরমভাবে কথা বলবো, আমি কোন সিনটা কীরমভাবে করব, সেটা
পুরো আমার ফোকাসটা ওটার উপরে ছিল। জাস্ট যেদিনকে শ্যুটটা শেষ হলো তার পরের দিন, না ডাবিংয়ের পরে, ডাবিং অবধি আমি পড়াশোনা একদমই করিনি, আমি বই ছুঁয়েও দেখিনি, আমার বই কোথায় ঢুকিয়ে আমি রেখেছিলাম বারও করিনি। আমাকে আমার মা বলছে যে পড় তোর সামনে বোর্ড আসছে, আমি বলছি না আমি এখন একদমই মানে পড়বই না, আমি মানে আমি ভুলেও গেছি যে আমি আগে যে কী পড়েছি আমার কিচ্ছু মনে নেই। ডাবিং শেষ হলো তার পরের দিন আমি সকালবেলা 5টার সময় উঠলাম, দিয়ে আমি স্টার্ট করলাম, আমার একদম সিলেবাসের ফার্স্ট থেকে আমি স্টার্ট করলাম। আর তখন আমার বোর্ডের আই গেস আর 2 মাস বাকি ছিল বোর্ডের। 2 মাসও না, মানে ওরকমই 1 মান্থ অর সামথিং ওরকম কিছু একটা বাকি ছিল, মানে সেরকম বেশি টাইম ছিল না। তারপরে মানে এত পাগলের মতন আমি পড়েছি আমার তারপরে মা বাবা দুজনে এসে বলছে তুই এবার ঘুমা, এবার আর পড়িস না, এবার রাখ। তারপরে তো দিয়েছি এক্সাম। সকালটা ওর কাছে একটা নাইটমেয়ার ছিল, কারণ সকালবেলা আমি ওকে নিয়ে পড়াতে বসতাম। ম্যাথ সায়েন্সটা 1.5 ঘন্টা 2 ঘন্টা ওটাতে মানে ও একটা সন্ত্রস্তভাবে থাকতো আর কি, বাবাই বসবে। কারণ আমি অ্যাকচুয়ালি আমার তো পূর্ব পরিচয়টা একজন শিক্ষক হিসাবে আমি আমার ক্যারিয়ার শুরু করেছি। তো এখনও পারলে পড়াই, তো নিজের মেয়েদেরকেই পড়াতে পারি না, মানে বসে না, ভয় পায়। তো সেই সময়টা ওর খুব ত্রাসের মধ্যে, মানে একটা হয় না পিতৃ সন্ত্রাস, সেই সন্ত্রাসটার মধ্যে দিয়ে গেছে। না সত্যি কি সন্ত্রাস ছিল সেই সময়টা? হ্যাঁ ছিল, আমার তো ছোট থেকেই সন্ত্রাস। আচ্ছা, এবার যাই, এই যে তোমার নৃত্যশৈলী শাস্ত্রীয়, সেইটা শিক্ষা কার কাছে, গুরুকে? আমার গুরুর নাম হচ্ছে ডক্টর কেয়াচন্দ, আমি তার কাছে 2.5 বছর থেকে নাচ শিখছি। তিনি হচ্ছে মানে আমার লাইফের সব থেকে বড় যদি কেউ গুরু হতে পারে আমার মা বাবার আগেও হচ্ছে তিনি। তার কাছে আমার নাচ শেখা। আগে আমি যখন ক্লাসে যেতাম আমি না চুপচাপ দাঁড়িয়ে ঘুমাতাম, কিন্তু আমার গুরু কখনো আমাকে তখন বকেনি, আমার উপরে ভরসা রেখেছে। সমর্পণ আঙ্কেল আমার উপরে ভরসা রেখেছে, আমার গুরু আমার উপর ভরসা রেখেছে। আমার মা বাবা ভাবতো যে কী নাচ করছে না কী করবে, কিন্তু আমার গুরু আমার উপরে ফুল ভরসায় ছিল যে একদিন। বাবা মাদের সমস্যা হয়, বাবা মারা তখনই একবার রেজাল্ট আমি চাই। বুঝি না আমার মা বাবা আমার উপরে কেন ভরসা করে না, মা বাবা ছাড়া সবাই আমার উপরে ভরসা করে। আমার বাবা মা করেনি, তোর বাবা মা করেনি, মারবে কেউ করেনি। হ্যাঁ, তো তারপরে আস্তে আস্তে সব শেখা হলো, কম্পিটিশন করলাম, বাইরে গেলাম, অ্যাওয়ার্ড পেলাম, তারপরে গিয়ে মা বাবার ভরসা হলো আমার উপরে, পারবে? হ্যাঁ যে পারবে। এই সিনেমাটা গুরু দেখেছেন? হ্যাঁ, গুরু প্রিমিয়ারে এসেছিলেন, গুরু দেখেছেন, আমাকে অনেক আশীর্বাদ করেছেন। আর আমি যে ডান্সটা করেছি রাতকা নূর, ওটা আমার গুরু মায়েরই কোরিওগ্রাফি। আচ্ছা, এবার যখন স্কুলে বা নাচের স্কুলে ফিরে যেতে হচ্ছে, তখন গিয়ে কি মনে হচ্ছে যে আমি সেলিব্রিটি হয়ে গেছি? আমার ওরকম কিছু মনে হচ্ছে না, আমি কিন্তু ওরকম, অন্যরা কি বলছে? অন্যরা তো মানে ওরম মনে করাচ্ছে যে কে ঢুকে গেল ভেতরে, কিন্তু আমার কখনো মানে নিজেকে ওইভাবে আমি দেখতেই পাচ্ছি না যে আমি এটা মানে কিছু হয়ে গেছি, কারণ এখন আমি কিছু হইনি। কিন্তু এবার আমি যখনই স্কুলে যাচ্ছি বা নাচের স্কুলে যাচ্ছি, আমার যে বন্ধুরা, আমার ক্লাসমেট এমনভাবে রিয়্যাক্ট করছে, মানে আমি কে না কে কোথা থেকে চলে এসেছি, মানে অটোগ্রাফ দিয়ে বলছি ভাই এখনো কিছু হয়নি, দাঁড়া আগে একটুখানি করি, একটু এক্সপিরিয়েন্স হোক, আর 3-4টে যেতে দে, তারপরে দিই অটোগ্রাফ। এই সিনেমাটা করার আগে আর সিনেমাটা করার পরে কি বদল এসছে জীবনে? হ্যাঁ, পার্সোনাল লাইফে আমি একটা বলছিলাম যে অ্যাক্টিংয়ের ব্যাপারে, কারণ আমি তো আগে ছবি করবো, তো পার্সোনাল লাইফে ওটা একটা বদল এসেইছে। আরেকটা এসেছে যে আমি সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাডিক্টেড ছিলাম, ঠিক আছে, বিশাল আমি সারাক্ষণ ধরে রিল দেখতাম, মানে আমি যে বোর্ড ইয়ার বলে বোঝা যাচ্ছে না, যে সারাক্ষণ ধরে রিল স্ক্রল করে যাচ্ছি, করে যাচ্ছি, ভিডিও বানাচ্ছি, রিল বানাচ্ছি। তারপরে এই মুভিটা করার পরে হঠাৎ করে আমার অ্যাটেনশন স্প্যানটা পুরো বেড়ে গেল, কারণ শুটিংয়ের সময় আমরা পুরুলিয়াতে ছিলাম, ওখানে তো কোনো নেটওয়ার্ক ছিল না, স্পেশালি যে জায়গাটা আমরা শুটিং করছিলাম ওটা নো নেটওয়ার্ক জোন ছিল, আর আমাদের শুটিং 8 ঘন্টা ওরম টাইমে হতো, সকালবেলা যেতাম রাত্রেবেলা শেষ হতো, তারপর আর ফোন দেখার টাইম নেই। তো এই মুভিটা করার সাথে সাথে আমার স্ক্রিন টাইমটা কমে গেল, অ্যাটেনশন স্প্যান বেড়ে গেল, পড়াশোনার দিকে মন, নাচের দিকে মন বেড়ে গেল, আর সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনটা একদমভাবে কেটে গেল। বাহ, এটাই চাইছিলাম, এবং এই সিনেমাটার চাহিদা এটাই। মানে বৃদ্ধ বয়সে আমাকেও পরিবর্তন করে দিয়েছে 1 তারিখের পর থেকে। মেয়ের সঙ্গে অনেক কথা হলো, কিন্তু ফ্রেমের মধ্যে মাও রয়েছেন, পরিচয় করানো হয়নি। তিনিও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে এই প্রত্যাবর্তনে অভিনয় করেছেন। আবারও বলি, নেপোটিজম নয়, প্রয়োজনে প্রত্যেকটা কাস্টিং হয়েছে, সেটা আপনারা যারা দেখেছেন তারা বিলক্ষণ বুঝে গেছেন। কিন্তু তার কাছে প্রথম প্রশ্ন আমার এমনই যে আপনি তো একজন নারী, প্রত্যেক নারীর জীবনে
একজন করে কি পুণ্যদা থাকা দরকার? অবশ্যই আমার তো মনে হয় অবশ্যই থাকা দরকার, কেননা নারী পুরুষ উভয় ক্ষেত্রেই আমি বলবো, যাদের মানে জীবন সঙ্গী যাদের বলি, সেই সঙ্গী মানে খুব মানে জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু তারা প্লে করে, সেটা হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, যখন যার রোল থাকে। তো আমি যদি সিনেমার চরিত্রে যাই, ওনার যে ক্যারেক্টারটা উনি প্লে করেছেন খরাজদা, যে একজন সাইকিয়াট্রিস্ট, উনি মানুষের মন বোঝেন, সেটা বিশ্লেষণ করেন কি ভালো কি খারাপ, এবং সেটা যদি আমার বাস্তবেও আমরা সেরকম একজন সঙ্গী পাই, তো অবশ্যই সেটা নিয়ে তো আমাদের মানে গর্ব করা উচিত, এবং আমাদের সেটা নিয়ে থাকা উচিত যে না, এমন একজন সঙ্গী আছে যে আমার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আমার সাথে থাকবে এবং ভুল ঠিকগুলো আমাকে ধরিয়ে দেবে। না, প্রত্যেকটা নারীরই প্রয়োজন পুণ্যদার মতন একজন মানুষ যে বুঝতে পারে। তা পাশে বসে থাকা মানুষটা পুণ্যদা হয়ে উঠতে পেরেছে? আজকে আমি একটা মানে খুব বড় একটা সুযোগ পেলাম, কখনো ভাবিনি এরকমভাবে অন ক্যামেরা বলবো, এবং খুব অনেস্টলি বলছি যে একটা মেয়ে যতটা চাইতে পারে তার থেকে আমি হয়তো একটু বেশি পেয়েছি। আমি আজকে যেইটুকুনি যা শিখেছি, লাইফে যেভাবে চলছি, আগামী দিনেও চলবো, এই মানুষটার সাপোর্ট ছাড়া আমি একটা কিছু করতে পারতাম না, এইটুকুনি আপনাকে আমি বলতে পারবো। তো আমি এবার আলাপ করে দিই আমাদের এই ছবির রাতকা নূরের সঙ্গীত পরিচালক, যেটা তার লেখা, তার সুর করা, মিস্টার অভিজিৎ চ্যাটার্জিকে। এটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট আর কি, দুর্ঘটনাটা ঘটতে ঘটতেও ঘটেনি আমি জানি না, এবং সেটা কনস্পিরেসি, তার পেছনে সমর্পণ সেনগুপ্তর অবশ্যই, যে এই কনস্পিরেসিটা করেছিল। কারণ যখন গানটা নিয়ে একটা জায়গা তৈরি হচ্ছিল, অ্যাকচুয়ালি আমাদের খুব মানে কানটা যেটা আছে আর কি, কোনো কিছু শোনার, এবং মেয়েকে তো দেখছি 2.5 বছর বয়স থেকে একটা ঘরানাতে নাচ শিখছে, করছে, এবং নিজে গান ভালোবাসি, গান শুনি বা কিছু টুকটাক বাজাতেও পারি। তো সেই থেকে গানটা লেখার টা প্রথমে পছন্দ হয় সমর্পণের, এবং তারপরে যখন সুরটার আদলটা দিতে হয় তো চেষ্টা করি, সমর্পণের ভালো লাগে, গানটা হয়েছে। তো এরকম কিছু নেই যে, হ্যাঁ একটা প্রাপ্তি বলতে পারেন, যে একটা প্রাপ্তি। নিজের কেমন লাগে? নিজের তো খুবই ভালো লাগে। একেবারে শেষ সময় একটা কথাই আশা রাখবো, এই সিনেমাটা দেখতে দেখতে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে পর্যটনের মানচিত্রে এই টোটাল টিমটা পুরুলিয়াকে একটা বিশেষ জায়গায় তুলে দিল। সবাই ভালো থাকবেন, আর সবথেকে বড় কথা, যারা প্রত্যাবর্তন দেখেননি তারা প্রত্যাবর্তন দেখবেন এবং পুরো টিমের সাথে থাকবেন। প্রচুর নতুন মুখ দেখতে পাবেন, আর প্রচুর এমনও কিছু মুখ দেখতে পাবেন যারা সহজে ধরা দেয় না। ভালো থাকবেন। গ্রিন ডায়েরি সাবস্ক্রাইব করতে হবে।